শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থান পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা এইমাত্র ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদদের প্রতি। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের 49 দিনের মাথায় 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হয় এই নৃশংসতম হত্যাকাণ্ডটি। সে সময় নিহত হন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ, কর্নেল গুলজার সহ 57 জন চৌকস সেনা কর্মকর্তা। অভিযোগ রয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ও বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে, মূলত এই লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়। এই অভিযোগও রয়েছে এই নীল নকশা ছিল পূর্ব পরিকল্পিত। এদিকে ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই সরকারের আমলেই সুষ্ঠু তদন্তের মোক্ষম সময় বলে উল্লেখ করেন অনেক বিশ্লেষকরা। সে সময় প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানান যে সেদিন সেনাবাহিনী ঘটনাস্থলে সময় মতো পৌঁছাতে পারলে অভিযান চালাতে দেরি হয়নি। দ্রুত অভিযানে গেলে বেশিরভাগ সেনা কর্মকর্তা হয়তো বেঁচে যেতেন। তিন বাহিনীর পক্ষ থেকে এখন শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদদের প্রতি। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মামলা হয় দুটি, একটি হত্যা ও আরেকটি বিস্ফোরক আইনে। হত্যা মামলাটি বিচারক আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। হত্যা মামলায় অনেকেই খালাস পেলেও বিস্ফোরক আইনে মামলা থাকায় মুক্ত হতে পারেননি অনেকে। এবারে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহাপরিচালক বিজিবি একই সাথে পুষ্পস্তবক অর্পণ করবেন। জানেন, এরই মধ্যে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে।
এরই প্রেক্ষিতে আজকে শহীদদের প্রতি সম্মান জানানোর এই আনুষ্ঠানিকতা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে। সালের এই দিনে আওয়ামী লীগ সরকার গঠনের ৪৯ দিনের মাথায় ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয় ইতিহাসের এই নৃশংসতম হত্যাকাণ্ডটি। নিহত হন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ, কর্নেল গুলজার সহ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা। এ হত্যাকাণ্ডের পর পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংসের অভিযোগ ওঠে। এমনকি সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখার অভিযোগ আছে। সেনাবাহিনীকে দুর্বল ও বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে, মূলত এই লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়। শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানো হচ্ছিল পিলখানার নিহতদের প্রতি। আমরা সরাসরি সেখানে ছিলাম। নিরাপত্তা জোরদার করতে রাজধানী জুড়ে শুরু হলো যৌথ বাহিনীর ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। পাড়া মহল্লার অলিগলিতে টহল দিতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ছিনতাই ও গুলির ঘটনায় সরকার এমন পদক্ষেপ নিয়েছে। অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, তৎপরতা বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুরুত্বপূর্ণ স্থানে চলবে যৌথ অভিযান। প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পদত্যাগ চায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এ পরিস্থিতিতে সচিবালয়ে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক। এতে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি, বিজিবি, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে, আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের যে সিকিউরিটি এজেন্সিগুলো, তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবরার ফাহাদ হত্যার ফাঁসির আসামি পালানোর খবরে উত্তাল বুয়েট। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা ও দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত। আবরার ফাহাদের হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস।
হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। রাত 11:30টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। এই দৃষ্টান্তে শহীদ আবরার ফাহাদের সাথে প্রতারণা এবং বেইমানি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আবরার ফাহাদের ছোট ভাইও অংশ নেন বিক্ষোভ মিছিলে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন আবরার ফায়াজ। এখানে আসলে কাকে দায়ী করা উচিত, এটা তো যদি বলি 6 মাস পরে যে আমরা যে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়, এবং যে হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের, কিন্তু এর মধ্যে যদি একজন পালিয়ে যাচ্ছে, এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই, রাষ্ট্রের জন্যই লজ্জাজনক। সোমবার রাতে কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 6 আগস্ট পালিয়ে যান ফাঁসির আসামি মুনতাসির আল জেমি। 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির সাজেকে পর্যটন কেন্দ্রে আগুনে পুড়েছে রিসোর্ট, কটেজ, দোকানপাট ও স্থানীয়দের বাড়িঘর সহ 1.5 শতাধিক স্থাপনা। বাতাসে তীব্রতার পাশাপাশি পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগে 5 ঘন্টারও বেশি। তবে কিছু জায়গায় এখনও আগুন পুরোপুরি নেভেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা প্রশাসনের। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এদিকে আগুনের ক্ষতিগ্রস্ত 34 ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার রাত থেকে বাস করছে খোলা আকাশের নিচে। সোমবার দুপুর 1টায় সাজেকের ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত। বাতাসের তীব্রতায় মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের অবকাশ রিসোর্টে। সেখান থেকে একে একে ছড়িয়ে পড়ে মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্ট, আদ্রিকা রিসোর্টে। এ সময় আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। সিলিন্ডার অনেক জোরে জোরে আপনার ব্লাস্ট হয়েছিল, ওই ব্লাস্ট হওয়ার কারণে আগুনটা বেশি ছড়ায় গেছে। আমরা এই সাইডে নিয়ন্ত্রণ করছি, এই সাইডে তারপর ওই সাইডে নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল, কারণ সবাই কাজকর্ম করে আপনার কাহিল হয়ে গেছিল, তখন আর কিছু করতে পারেনি। তখন আগুন খালি লাগতেই আছে। হুট করে দেখলাম আগুন, তারপরে আমরা আসায় অনেক চেষ্টা করছি নিভানোর জন্য। ইকো ভ্যালি রিসোর্ট থেকে প্রথম আগুনটা ছড়ায় হচ্ছে যে মেঘছুট রিসোর্টে, তারপরে মন্টানা রেস্টুরেন্টের সিঁড়িতে আগুন ধরার পরে আগুনটা ছড়ায় গেছে। ঘটনার 2 ঘন্টা পর দীঘিনালা থেকে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে তাদের সময় লাগে 5 ঘন্টার বেশি। পানির পর্যাপ্ত কোনো সোর্স না থাকায় আমরা আগুন নিভাতে ব্যাঘাত হয়েছে। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা উঁচু নিচু, আমাদের পানির গাড়ি যেটা আছে এটা নিয়ে খুব সমস্যার পড়তে হচ্ছে আমাদেরকে, সেই জন্য আমরা আগুনটা নিভাতে ব্যাঘাত হয়েছে। এদিকে ঘটনাস্থলে ছুটে যান বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। তারপরও বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন তারা। এখানে হচ্ছে রিসোর্ট, রেস্টুরেন্ট এবং বাড়িঘর 3 ক্যাটাগরি মিলে প্রায় আনুমানিক 150-এর উপরে পুরোপুরি আগুনে পুড়ে গেছে। আর এখন পর্যন্ত আমাদের যে যৌথ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি যারা আছে সবাই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখন মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আমাদের। প্রাথমিকভাবে এই ঘটনায় অন্তত 37টি রিসোর্ট, 60টি রেস্টুরেন্ট এবং স্থানীয়দের ঘরবাড়ি মিলিয়ে 1.5 শতাধিক স্থাপনা পুড়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনার পর এখন কি অবস্থা দেখছেন? এখনো কি কোথাও আগুন জ্বলছে কিনা? দেখুন, সাজেকের ইতিহাসে কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়েছে, অর্থাৎ এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু হয়নি। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এখানে মূলত ইকো ভ্যালি রিসোর্ট ছিল, সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে একটা ভিডিও দেখেছি, দেখা যাচ্ছে আসলে
রিসোর্টের দ্বিতীয় তলায় কিন্তু আগুনটার সূত্রপাত হয়েছে। পরবর্তীতে আসলে বাতাসের তীব্রতার কারণে কিন্তু এখানে রিসোর্ট গুলো পড়েছে। এখানে আমরা বেশ কয়েকজন দেখছি যারা আসলে রিসোর্ট ব্যবসার সাথে জড়িত। এখানে আপনি জানেন 2022 সালে কিন্তু এর আগে এই জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে এবং অবকাশ নামে একটা রিসোর্ট পুড়ে গিয়েছে। এবং আমরা দেখছি যিনি এখন আমাদের ফ্রেমে দেখানো হচ্ছে তিনি একজন পর্যটন উদ্যোক্তা। তার প্রায় 4 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অবকাশ যে রিসোর্ট রয়েছে সেটা কিন্তু পুরোটাই পুড়ে গেছে। অর্থাৎ তিনি বলছে যে আসলে একজন পর্যটন উদ্যোক্তা হয়ে উঠতে কিন্তু অনেক ধরনের কাঠখড় পোড়াতে হয়, প্রচুর পুঁজি বিনিয়োগ করতে হয়, কিন্তু এখন সব হারিয়ে তারা প্রায় এখন একেবারে নিঃস্ব। শুধু এখানে অবকাশ রিসোর্ট নয়, অন্তত 34টি রিসোর্ট কিন্তু পুড়ে একেবারে বস্মীভূত হয়ে গেছে। একই সাথে এখানে স্থানীয়দের যে ঘরবাড়ি রয়েছে সেরকম লুসা এবং ত্রিপুরাদের 35টির মতো ঘরবাড়ি কিন্তু পুড়ে গেছে। একই সাথে এখানে আমরা যে সর্বশেষ যে তথ্য পেয়েছি অন্তত 95টি স্থাপনায় রিসোর্ট, কটেজ, একই সাথে রেস্টুরেন্ট এবং দোকান এবং স্থানীয়দের ঘরবাড়ি মিলে কিন্তু প্রায় 95টির মতো স্থাপনা পুড়ে গেছে। আপনি দেখছেন রুলুইপাড়া কিন্তু একেবারেই এখানে যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হচ্ছে এখানে আসলে পুরো এলাকাটি যে আগুনের যে তাণ্ডব সেখানে কিন্তু যেহেতু এখানে আসলে ঘরবাড়িগুলো মূলত কাঠের তৈরি এবং যে কারণে বাতাসের কারণে কিন্তু আগুনটা খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে গেছে। এবং আপনি জানেন এখানে কিন্তু কোনো ফায়ার স্টেশন নেই। সর্বশেষ যে ফায়ার স্টেশন রয়েছে খাগড়াছড়ির দিঘিনালায়, সেটির দূরত্ব প্রায় 46 কিলোমিটার মতো। অর্থাৎ সেখান থেকে ফায়ার সার্ভিসকে আসতে অন্তত এখানে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, যে কারণে আসলে তাদের আগুন নেভাতে অনেক বেশি সময় লেগেছে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছে এখানে আসলে পানির কোনো সোর্স না থাকার কারণে তাদের কাছে যেই পানিটা ছিল সংরক্ষিত সেটা কিন্তু নিমিষে শেষ হয়ে গেছে। অর্থাৎ পানির সোর্সের অভাবে কিন্তু তারা এখানে আগুন নিভাতে গিয়ে বেশ তাদেরকে বেগ পেতে হয়েছে। এবং এখানে যারা পর্যটক ব্যবসায়ীর সাথে যারা স্থানীয় মানুষ রয়েছে অনেকে কিন্তু জুম চাষ বা কৃষির সাথে জড়িত এবং কেউ কেউ পর্যটনের সাথে জড়িত। তারা বলছে আসলে তারা নতুন করে যে আসলে ঘুরে দাঁড়াবে সেই স্বপ্নটা এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, কারণ তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একেবারে বলা যায় যে তারা কোনো কিছুই রক্ষা করতে পারেন। তাদের যে ঘরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল এবং যে সমস্ত রিসোর্টগুলোতে যে মালামালগুলো ছিল বা এখানে যে আসবাবপত্র ছিল বা অন্যান্য যে মূল্যবান সামগ্রী ছিল কোনো কিছুই তারা কিন্তু রক্ষা করতে পারেনি, যে কারণে তাদের নতুন করে আসলে ঘুরে দাঁড়ানো অনেক বেশি কঠিন হয়ে গেছে। এবং আমরা অনেক রিসোর্ট মালিকের সাথে কথা বলছি, তাদের একাধিক রিসোর্ট কটেজ রয়েছে, তারা বলছে তারা ব্যবসায়িকভাবে প্রচন্ডভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং নতুন করে আসলে তাদের ঘুরে দাঁড়ানোটা অনেকটাই আসলে কষ্ট হয়ে যাবে। তারা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে তাদের যে আর্থিক সহায়তা চেয়েছে এবং একই সাথে যারা পর্যটন উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এখানে তারা সরকারের সহযোগিতা চেয়েছে যাতে নতুন করে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। আপনি জানেন সাজেক পর্যটন কেন্দ্রের সাথে কিন্তু বেশ কিছু মানুষ এখানে জড়িত। এখানে স্থানীয় যারা ব্যবসায়ীদের পাশাপাশি একই সাথে এখানকার লোকাল যারা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু এখানকার সাজেক পর্যটনের উপর কিন্তু তারা পর্যটনের সাথে পর্যটনের উপর নির্ভরশীল এবং তারা এই মুহূর্তে আসলে তাদের কাছে যে ঘুরে দাঁড়ানো সেটা কিন্তু অনেক বেশি কঠিন। এবং আপনি জানেন রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। রাঙামাটি সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। সকাল 6টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সকালে আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। মৃত্যুর পর এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সোমবার রাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়, ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল।
ওই দিন বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হবে এই আত্মপ্রকাশ। জাতীয় সংসদ ভবন সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। জানালেন গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তাদের দল। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন। এতে নতুন দলের আত্মপ্রকাশের তারিখ ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন জনমত জরিপ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকবে নতুন দলটিতে। প্রায় 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে নাম ও প্রতীক ঠিক করা হবে বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। দুর্নীতি প্রতিরোধ, বেকার সমস্যা নিরসন, সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সেবার মানসহ দেশের সামগ্রিক উন্নয়নে এই দল কাজ করবে বলে জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক। 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। 28 ফেব্রুয়ারি দেশবাসী নতুন ইতিহাসের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন নাগরিক কমিটির নেতারা। একটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। ভোগান্তি বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। বগুড়া থেকে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতিতে হাসপাতালগুলোতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তাদের দাবিগুলো আসলে কি জানাবেন একটু? আমি একটু আগে হসপিটালে এসেছি, বেশ কয়েকজন রোগীর সাথে কথা বলেছি। তাদের অনেকেই গত কয়েকদিন ধরে এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তারা যেটি বলেছে যে যখন ইন্টার্নি চিকিৎসকরা দায়িত্বে ছিলেন তখন রোগীদের একটা বড় অংশই চিকিৎসার যে সুবিধাগুলো, বিশেষ করে ডাক্তারদের যে রোগী দেখার বিষয়টা সেটি ছিল ঘন ঘন, কিন্তু এটি অনেকটা কমে গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন যে তারা যে মিড লেভেলের ডাক্তারদেরকে এখানে নিয়োজিত করেছেন বিশেষ করে রোগীদের সেবার জন্য, সেটার ফলে তাদের সেবার যে জায়গাটা সেটি আগের মতো রয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটি হয়েছে যে সময় মতো তারা রোগীর কাছে যেতে পারছে না, সেখানে তাদের চিকিৎসকদের একটা সংকট রয়েছে, এই কারণে এই সমস্যাটা তাদের হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এটি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হওয়ার কারণে রাজশাহী এবং রংপুর বিভাগের অন্তত 6টি জেলার যারা রোগী তারা এখানে আসেন, কারণ চিকিৎসার যে ব্যবস্থা অন্যান্য এলাকার তুলনায় এই হাসপাতালে বেশ ভালো রয়েছে, দামি দামি যন্ত্র রয়েছে, সে কারণে রোগীর চাপ সবসময় বেশি। 1200 বেডের এই হাসপাতালে সবসময় 1500, 1600 এমনকি 1800 পর্যন্ত রোগী এই হাসপাতালে থাকে, যারা অধিকাংশ সময় বেড পান না, হাসপাতালের মেঝেতে থাকেন, শুধুমাত্র ভালো চিকিৎসক এবং ভালো যন্ত্রপাতির যে সুবিধা সেটি থাকার কারণে। আর আমি কথা বলেছি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা বলেছেন যে এই চিকিৎসা সেবার সাথে প্রায় 150 ইন্টার্ন ডাক্তার সংযুক্ত হয়ে থাকেন সবসময়, এবং গত যে তাদের আন্দোলনের যে বিষয়টি, সেই আন্দোলন শুরু হওয়ার পর থেকে তারা আর তাদের দায়িত্বে যে ওয়ার্ডগুলো থাকে সেখানে তারা যাচ্ছে না। তবে মিড লেভেলের ডাক্তার দিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2-1 রোগীর সাথে আমরা এটি কথা বলেছি যে তারা যে চিকিৎসা পেয়েছে সেটি যদিও তাদের মনোপুত নয়, তবে চিকিৎসার ব্যাপারটি তাদের কাছে মনে হয়েছে যে চালিয়ে নেওয়ার মতো। সব মিলিয়ে হাসপাতালের যে পরিস্থিতি সেটি আসলে স্বাভাবিক চিকিৎসার যে ব্যাপারটা সেটি ব্যাহত হচ্ছে, এবং চিকিৎসকরাও মনে করেন, বিশেষ করে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, যে ইন্টার্নিদের এই যে কর্মবিরতি বলেন বা তাদের যে আন্দোলন বলেন তার ফলে চিকিৎসার উপরে একটা বিরূপ প্রভাব পড়েছে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। পর্যটনের গুরুত্বপূর্ণ জেলা রাঙামাটিতে নেই হৃদরোগের উন্নত চিকিৎসা। 1.5 দশক আগে করোনারি কেয়ার ইউনিট নির্মাণ হলেও যন্ত্রপাতি ও জনবল নিয়োগ না হওয়ায় আজও চালু হয়নি সেটি। জেলায় কেউ হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ছুটতে হয় চট্টগ্রামে। চিকিৎসা সেবা চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে, জানালেন সিভিল সার্জন। 2009 সালে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণেই নির্মাণ হয় 5 তলা বিশিষ্ট করোনারি কেয়ার ইউনিট। স্থাপন করা হয় বেশ কিছু সরঞ্জাম। তবে 15 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হৃদরোগের চিকিৎসার এই ইউনিট।
2014 সালে ভবনটি রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য হস্তান্তর করে মন্ত্রণালয়। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 5 জন রোগী আসেন হৃদরোগে আক্রান্ত হয়ে। উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাদের পাঠাতে হয় চট্টগ্রামে। আমরা অক্সিজেন দেওয়া ছাড়া আর প্রাথমিক ট্রিটমেন্ট যেটাই ডাক্তার সাহেব অ্যাডভাইস করে সেটা দিয়ে চিটং রেফার করে দেয়, তখন চিটংয়ে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে স্ট্রোকের রোগী এসে এখানে করোনা ডিউটিতে ভর্তি হতে না পারে রাস্তায় যেতে যেতেই তারা মৃত্যুবরণ করছে। এটি আমাদের জন্য খুবই হতাশা এবং দুঃখজনক। রাঙ্গামাটিতে সিসিউর কোনো সেবা পাওয়া যাচ্ছে না এখানে, আর এখানে যে একটা সিসিউর ল্যাব আছে সেটাতে তো এখনো অকার্যকর অবস্থা রয়ে গেছে। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির বরাদ্দ না থাকায় 1.5 দশকেও এটি চালু করা যায়নি জানালেন কর্মকর্তা। হৃদরোগের উন্নত চিকিৎসার চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে বললেন সিভিল সার্জন। বিশেষত জনবল ছিল না বিধায় আমরা কখনো এটা চালু করতে পারি নাই। পরবর্তীতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ যখন তার কার্যক্রম শুরু করে, এই সিসিইউ ভবন নিয়ে তার কার্যক্রম শুরু করে। রাঙামাটি জেলায় জনসংখ্যা প্রায় 6.5 লাখ। জেলায় রয়েছে মাত্র একটি জেনারেল হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর চাঁপাইনবাবগঞ্জে আগাম মুকুল এসেছে আম গাছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা চাষিদের। তবে চাষের শ্রমিক, সেচ, বালাইনাশক সহ অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় আমের ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের। চাঁপাইনবাবগঞ্জে ফাল্গুনের শুরুতেই গাছে গাছে আমের মুকুল। মৌসুমের শুরুতেই মিলছে ভালো ফলনের আভাস। চাষিরা বলছেন আবহাওয়া ভালো থাকায় এবার আগাম মুকুল এসেছে আম গাছে। প্রাকৃতিক দুর্যোগে না পড়লে এই মৌসুমে ভালো লাভের আশা আম চাষি ও ব্যবসায়ীদের। এক বছর ভালো আম হয়, এক বছর হচ্ছে যে তুলনামূলক কম হয়। তো সেই হিসাবে এবছর আমের মুকুলের পরিমাণটা খুবই ভালো। আমরা বাগানে স্প্রে শুরু করেছি, পানি দিচ্ছি, আমরা পরিচর্যা শুরু করেছি। সামনে যে আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা মনে করছি এবার আমরা এত ভালো কিছু করব। এবছর শ্রমিক, সেচ, বালাইনাশক সহ চাষের সবকিছুতেই ব্যয় বেড়েছে। তাই ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের। 10 বছর পরিসংখ্যান যদি দেখেন, আমের দাম যেখানে ছিল সেখানে কিন্তু আছে, কিন্তু যদি পরিচর্যা খরচ বলেন সেটা কয়েক গুণ বেড়ে গেছে। স্পেশালি হচ্ছে লেবার খরচটা বেড়েছে, আর সাথে ফি বছর যেটা বাড়ছে সেটা হচ্ছে কীটনাশকের দাম। কৃষি বিভাগ বলছে জেলার 75% গাছে এরই মধ্যে মুকুল এসেছে। 1 সপ্তাহের মধ্যেই 90 থেকে 95% গাছেই মুকুল আসবে। পরিচর্যার বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পূর্ণভাবে যখন ফুলটা ফুটে যাবে তারপর থেকে নিয়মিতভাবে সেচ এটা নিশ্চিত করতে হবে। তার জন্য আমরা কাজ করছি এবং এর পাশাপাশি যে স্প্রেগুলো করতে হয় ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে, অর্থাৎ মুকুল ফুটার আগে একটা স্প্রে করছে তারা। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে। গত বছরের চেয়ে 100 হেক্টর কমেছে বাগান। তবে বর্ষা মৌসুমে লাগানো হবে নতুন আম গাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়ায় একটি কারখানায় আগুন লেগে 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 2 জন। সোমবার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুনের খবর পেয়ে সোমবার স্থানীয় সময় সকাল 10টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে দোতলা ভবনের উপরের তলায় ট্রান্সফরমার রুমের 40% পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনে 4 জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের মৃত অবস্থায় পাওয়া যায়। হতাহতদের বয়স আনুমানিক 30 থেকে 40 বছরের মধ্যে। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।